দীপঙ্কর দাস বলছেন? হ্যাঁ, দীপঙ্কর দাস বলছি। আমি বিবিধ নিউজ থেকে অমিত বলছিলাম। হ্যাঁ, বলুন। বলছি 2018 সালের 13ই মে আপনার বাবা মাকে পঞ্চায়েত ভোটের সময় পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছিল হ্যাঁ। এবং সেই মামলা 5 বছর বাদে কলকাতা পুলিশের হাত থেকে দময়ন্তী সেন আইপিএস তার হাতে গিয়েছিল এবং বিচারপতি রাজাশেখর মান্তা সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন। কিন্তু হঠাৎই দময়ন্তী সেন তিনি জানিয়েছেন তিনি এই মামলা থেকে সরে দাঁড়াতে চান এবং হ্যাঁ। সমস্যা হিসেবে তিনি বলছেন তার শারীরিক সমস্যা রয়েছে এবং তিনি মানসিক চাপ আর নিতে পারছেন না। তো এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, প্রথমত এটা আছে ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে ছিল, ঠিক আছে, হ্যাঁ এই ইনভেস্টিগেশনটা। হ্যাঁ যেহেতু প্রথম থেকে 2018 সালে পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগের দিন রাতে, অর্থাৎ 13ই মে, আমার বাবা মাকে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি তারা পুড়িয়ে মারে। হ্যাঁ তার পরবর্তী সময় আমি কাকদ্বীপ থানায়, ঠিক তার পরের দিন মানে 14ই মে আমি থানায় কমপ্লেন করি নির্দিষ্ট কয়েকটি ব্যক্তির বিরুদ্ধে। হ্যাঁ তৎকালীন সময়ে কাকদ্বীপ পুলিশ তার কোনো কিছু প্রতিক্রিয়া না জানিয়ে আমাকে ওই শূন্য হাতে আমাকে বাড়ি পাঠিয়ে দেয় যে আমরা আপনার এফআইআরটা নেবো না, আপনারা চলে যান, পরে আসি। হ্যাঁ এরপরে আমি অনেকবারই থানায় যাই, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া জানায় না। পরবর্তীকালে আমার বাবা মার যে সৎক্রিয়া মানে সৎকার্য করার জন্য হ্যাঁ আমাকে পরবর্তী সময় হাইকোর্টে মামলা করতে হয়। মামলা করার পরে আমি আমার বাবা মার দেহ সৎকারের জন্য পাই এবং হ্যাঁ। পরবর্তী সময়ে আমার প্রথম থেকে একটা লেখাপড়া চলছিল, কারণ তৎকালীন সময়ে বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছিলেন একটা প্রেস কনফারেন্সে যে এগুলি সবই শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। ঠিক তেমন তার আন্ডারে যেসব পুলিশ বাহিনী আছে তারা তো সবই সেই একই গুলি আওড়াবেন, তো তারাও সেই প্রেস কনফারেন্স করে বলছে এটা শর্ট সার্কিট। হ্যাঁ সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি হ্যাঁ আমার যে কমপ্লেন করা ছিল তার উপরে লিখছেন যে কোনো কিছু মানে পোস্টমর্টম রিপোর্ট পুরোটা কমপ্লিট করার, পোস্টমর্টম রিপোর্ট এফএসএল রিপোর্ট পুরো কমপ্লিট করার পরে যদি কোনো ইঙ্গিত দেখা যায় তবেই এফআইআরটা গ্রহণ করা হবে। এটা ডাইরেকশন দিচ্ছে তাকে পুলিশ মানে তার ডিপিএস কে। হ্যাঁ আপনারা দেখবেন সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে কখনো কোনো যদি ইমিডিয়েটলি কোনো কগনিজেবল অফেন্স হয় তখন ইমিডিয়েটলি এফআইআরটা গ্রহণ করতে হবে। কিন্তু সুন্দরবন পুলিশ এসপি সেখানে কি করছেন, নিজেই দায়িত্বভার নিয়ে তিনি লিখে দিচ্ছেন যে এই করবেন, যদি ফাউল প্লের দিকে ইঙ্গিত হয় তবে এই এফআইআরটা গ্রহণ করা হবে। হ্যাঁ দেখো দেখো দীপঙ্কর, ঘটনাটা আমরা সকলেই জানি, জনগণও জানেন। তারপর পুলিশের পক্ষ থেকে শর্ট সার্কিট এরকম একটা তথ্য খাড়া হয়েছিল, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে যেটা পাওয়া গিয়েছিল যে এটা শর্ট সার্কিটের ঘটনা নয়, সেই চিহ্ন নেই। তারপর রাজাশেখর মান্তা একটি স্পেশাল টিম তৈরি করে দিয়েছিলেন দময়ন্তী সেনের নেতৃত্বে, যিনি নাকি পার্ক স্ট্রিট হত্যাকাণ্ডে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং তার ফলভুক্ত হয়েছিল তাকে। তারপর তোমার বাবা মার হত্যার মামলায় তুমি তো নিজে আইনজীবী হয়েছো, তোমার বাবা মাকে সঠিক বিচার যাতে পাও, তুমি নিজে আইন নিয়ে পড়াশোনা করেছো, এখন তুমি নিজে আইনজীবী এবং তুমি নিজে মামলাটা লড়াই করছো এবং সব্যসাচী স্যারের আন্ডারে অবশ্যই। কিন্তু দময়ন্তী সেন হঠাৎ করে সরে দাঁড়ালেন কেন? কোন মানসিক চাপের কথা তিনি বলতে চাইছেন বলে তোমার মনে হচ্ছে? দেখুন, প্রত্যক্ষভাবে আমরা পেয়েছিলাম সিবিআই হাতে ইনভেস্টিগেশনটা হোক, কিন্তু তৎকালীন সময়ে মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন যেসব ইনভেস্টিগেশন গুলো আছে সবগুলি সিবিআই হাতে যাচ্ছিল। তৎকালীন সময়ে আমার মনে হয়েছিল দময়ন্তী সেন এমন একজন ব্যক্তি যার দ্বারা আমার এই ইনভেস্টিগেশন দিলে বা ইনভেস্টিগেশন করলে আমি একটা সুবিচার পাবো। সেই আশায় আমি দময়ন্তী সেনের হাতে বা দর্শকও করেছেন যে দময়ন্তী সেনের হাতে দেওয়া হোক, আর এবং আমাদেরও প্রেফার ছিল যে ফার্স্ট চয়েস দময়ন্তী সেন নিয়ে থাকবে। কিন্তু সেই সময় পরিপ্রেক্ষিতে 2023 সালে একটা অর্ডার হয়। এই অর্ডারে একটা সিট গঠন হবে, তার যিনি কেন্দ্রে থাকবেন মানে যিনি দায়িত্ব পাবেন হচ্ছে দময়ন্তী সেন, এবং তিনি সেটা করে কয়েকটা নির্দিষ্ট অফিসার দিয়ে একটা সিট গঠন করা হবে। তার মেন দায়িত্ব থাকবে দময়ন্তী সেন। এবং পরবর্তী ক্ষেত্রে এই অর্ডারটা যখন পাস করা হয় অনারেবল জাস্টিস মানে জাস্টিস একটা অর্ডার পাস করে, পরবর্তী ক্ষেত্রে স্টেট কি করে একটা অ্যাপিল ফাইল করে চিফ জাস্টিসের বেঞ্চে। ঠিক আছে, সেই অর্ডারটায়
বর্তমান সময় ওটা পেন্ডিং থাকে। এখন বর্তমান সময় 2025 সালে এই অর্ডারটাকে খারিজ করে দেওয়া হয়। এবং তার পরবর্তী সময় আমি শুনতে পাচ্ছি যে জয়মত সেন একটা ক্যান অ্যাপ্লিকেশন ফাইল করে বলছেন যে উনি এই মামলা থেকে ওনার কোনো পার্সোনাল গ্রাউন্ডে উনি করে দাঁড়াচ্ছেন। তো এটা কি হতে পারে? অ্যাটলিস্ট ওনার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমার থেকে উনি ভালো বলতে পারবেন যে কেন এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু আমার অনেকটা ভরসা ছিল যে উনি হয়তো ইনভেস্টিগেশনটা করলে আমি অনেকটা সুবিচার পেতে পারি। তো আবার ওনার প্রতি অনেকটাই আমি এখনো আস্থা আছে ওনার প্রতি, কিন্তু যেটা হয় রাজনৈতিক চাপের কারণে হতে পারে উনি করে দাঁড়াচ্ছেন। উনি রাজনৈতিক কারণ হতেই পারেন, কারণ ওনাকে যেভাবে বিভিন্ন মামলা থেকে বা ওনার বিভিন্ন যেসব ইনভেস্টিগেশন হয়েছে সেটা সাধারণ মানুষ সবাই জানে যে উনি কেমন ভাবে ইনভেস্টিগেশন করেন এবং তার পরিপ্রেক্ষিতে ওনার উপরে কিভাবে চাপ সৃষ্টি করা হয়। এবং এটা যেহেতু পুরোটাই মানে রাজ্য সরকারের এগেনস্টে, হতে পারে উনি হয়তো রাজনৈতিক কারণে একটু সরে দাঁড়াচ্ছেন বা যাই হোক, এটা তো আমি বলতে পারবো না, উনি হয়তো আমার থেকে এটা ভালো বলতে পারবেন। কিন্তু আমার অনেকটা আস্থা ছিল ওনার উপরে যে উনি হয়তো এই মামলাটা করবেন অ্যাটলিস্ট ইনভেস্টিগেশনটা। আচ্ছা, এই মুহূর্তে ইনভেস্টিগেশন কোন জায়গায় রয়েছে, মানে তদন্তের গতি প্রকৃতি ঠিক কোন জায়গায়? মানে তুমি যে নামগুলো দিয়েছিলে তারা কি কেউ গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত? না, আজকে প্রায় 7 বছর হতে যাচ্ছে, তাদের কোনো গ্রেফতার তো দূরের কথা, তাদেরকে কোনোদিন কোনো থানায় ডাকাও হয়নি। তারা এখন দিব্যি মানে বুক ফুলিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অ্যাটলিস্ট এই ঘটনার পরে আমি কেবলমাত্র বাইরে থাকতে পারছি না, কিন্তু যারা প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল সেই ঘটনার সময়, তারা এখনো গ্রামে মানে দাপিয়ে বেড়াচ্ছে। আমি কেবলমাত্র বাড়ি থেকে ছাড়িয়ে আমি কলকাতায় থাকছি। এটাই হচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি। আচ্ছা, তুমি তো এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ভালো মতন প্র্যাকটিস করছো, তোমাকে আমরা প্রায় দেখি। অনেক বড় কেস তুমি নিজের হাতে নিচ্ছ। তোমার নিজের ক্ষেত্রে এর ন্যায় বিচার এই সিটের উপর তুমি কি আর ভরসা রাখতে পারছো, নাকি আদালতে আবারও তুমি আপিল করবে সিবিআই তদন্তের জন্য? আমি ডেফিনেটলি আমি তো কিছুই চাইছি না। আমি চাইছি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন। এই সিটের পক্ষে কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন করা সম্ভব? দেখুন, আমার তো আস্থা ছিল উনি করবেন, এটাই উনি তো সরে দাঁড়িয়েছেন। উনি সরে দাঁড়াচ্ছেন, তাহলে উনি সরে দাঁড়াচ্ছেন মানে তো ইনভেস্টিগেশনটা কোনোভাবে স্টে হতে পারে না। ইনভেস্টিগেশন কোনো না কেন কেউ বা নেবে। আমি চাইছি সিবিআই এর হাতে ইনভেস্টিগেশনটা দেওয়া হোক, কিন্তু অ্যাটলিস্ট আমার আস্থা ছিল উনি এটা করবেন, এটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে যিনি দায়িত্ব নেবেন সেই বুঝে তোমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।